নমস্কার, ডক্টর নমস্কার। সাপোর্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যার পরিচয় করাবো তিনি হলেন বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর অজয় কুমার গুপ্ত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে আমরা এসেছি আপনার সাথে ফরেনসিক এবং পোস্টমর্টম নিয়ে কিছু আলোচনা করতে, এবং আপনার সঙ্গে অনেক অজানা যে তথ্যগুলো চাপা পড়ে গেছে বা যেগুলো আমরা জানি না সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো। আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে, পোস্টমর্টম থেকে কি কি জানা যায়? পোস্টমর্টম করার প্রয়োজন ওঠে তখনই যখন কোনো ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া গেল, সেইখানেতে তার মৃত্যুর কারণটা সম্বন্ধে সবাই জানতে চায়। এবং এটা তো বিজ্ঞান ভিত্তিক আলোচনার ক্ষেত্রে বলা যায় যে ডেড বডি দেখে, মৃতদেহ দেখে আমরা কখনোই একবারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি না। মানে একমাত্র রুগীটাকে চোখের দেখা দেখলাম যে সে খানিকক্ষণ আগে হয়তো অবধি বেঁচে ছিল, তারপরে এখন মৃত, তো সেই রকম কেন সে কী কারণে মারা গেল এটা সবারই জানার ইচ্ছে থাকে। এবং এই যে জানার যে ব্যবস্থাটা আমাদের দেশের এবং বেশিরভাগ দেশেরই এইরকমই আইনগত ব্যবস্থা আছে, বা যদি বলেন পোস্টমর্টম করার ব্যবস্থা সেটাও এইরকম আছে যে আমাকে প্রথমত জানাতে হবে কাছাকাছি যে কোনো পুলিশ স্টেশনকে, যেখানকার অফিসার ইনচার্জকে আইদার ফোনে অথবা গিয়ে বলতে হবে যে এইখানেতে একজন ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় দেখতে পেয়েছি। তার পরিচয়, যেমন তিনি আমাদের আত্মীয় বা পরিচিত কেউ এসেছিলেন, এখানে এসে মারা গেছেন, যাই হোক তার একটা পরিচয় থাকতে হবে কি থেকে। এইবার এই ক্ষেত্রে পুলিশ আসবে, এসে যেটা করবে যে বা করা উচিত হচ্ছে, সে কিভাবে শুয়ে রয়েছে, এই যে কিভাবে শুয়ে রয়েছে, মানে চিত হয়ে শুয়ে রয়েছে না উপর হয়ে শুয়ে রয়েছে বা কাত হয়ে শুয়ে রয়েছে, কোন দিকে কাত হয়ে আছে, ডান দিকে না বাঁ দিকে, এগুলোর প্রত্যেকটারই একটা না একটা কোনো রকম ফরেনসিক ইন্টারেস্ট আছে। ফরেনসিক মানে হচ্ছে যে ফাইন্ডিংসটা ভবিষ্যতে কোর্ট আমার থেকে জিজ্ঞেস করে জানবে যে আপনার প্রাথমিকভাবে মতামতটা কী ছিল এবং তারপরে আপনি পোস্টমর্টম করে আর কী কী পেয়েছেন। অর্থাৎ তিনি যে এইরকম অবস্থায় রয়েছেন সেটা কেন হলো, কিছু কি বোঝা যাচ্ছে সেটা। কেননা মৃত্যুর কারণ হয়তো একটা আমরা ধারণা করতে পারি, কিন্তু সেটা কি অ্যাকচুয়ালি, অর্থাৎ সঠিক কারণ মৃত্যু সেটা জান। আর দ্বিতীয়টা হচ্ছে কিভাবে মৃত্যুটা হয়েছে, অর্থাৎ তিনি কি নিজে একটা কোনো অসুখ হয়েছিল তার থেকে মারা গেছেন, অথবা তাকে কোনো একটা অসুস্থ হওয়ার পর কোনো ডাক্তারবাবু দেখে চিকিৎসা করেছেন, কিন্তু ওষুধটা তার ক্ষেত্রে কিন্তু হয় ঠিকমতোভাবে প্রয়োগ করা হয়নি, অথবা ওনাকে ইঞ্জেকশনটা দেওয়ার পর উনি আরও অসুস্থ হয়ে পড়েছেন, তার থেকে মারা যেতে পারেন। এই জন্য অর্থাৎ কী কারণের জন্য মারা যাচ্ছে, এইগুলো আমরা প্রাথমিকভাবে কতগুলো জিনিস আমরা দেখি, যেটা বলে আমরা যেমন মানে কথার কথা আর কি, মাথার চুল থেকে আর পায়ের নখের ডগা অবধি আমাদের দেখার কথা সব সময় কোনো একটা। এখানেতে কোনো রকম আন্দাজ, শর্টকাট, মানে সংক্ষেপে কিছু করার না, যা লেট ডাউন পলিসি আছে ঠিক সেইভাবে প্রতিটা কেসে করতে হবে। এটা যেমন কোনো একটা হয়তো কেস করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা জায়গাগুলো সবগুলো দেখি, সমস্ত জায়গাগুলো কি আছে, হঠাৎ করে আমার হাতে এখানেতে একটা কিছু ভেতর থেকে রয়েছে বলে লাগলো হাতে। আচ্ছা, তাহলে এটা কি জিনিস, কিন্তু এটা আমি কিন্তু এখানেতে অল্প দেখে ওই স্পটে যখন ওই স্পট দেখতে গেছি সেইখানে যদি যিনি মৃত অবস্থায় রয়েছেন, তাহলে অল্প করে, যেমন হাওয়াই শার্ট পরে আছি, বোতাম আছে, তাহলে অল্প করে বোতামটাকে সরিয়ে কোন জায়গাটা রয়েছে সেখানটা একটু হাতটা নিয়ে গিয়ে দেখে কি এটা জিনিসটা বোঝবার চেষ্টা করি, তার থেকে আমি কিছু বুঝতে পারবো। এবং তখন আমি সেইটা জিনিসটাকে, এই যে আমার অবজারভেশনগুলোকে আমি একটা ছোট বইয়ের আকারে লিখে দেবো, এবং সেটা গিয়ে ওটার থেকে আবার আমি পোস্টমর্টম রিপোর্টের মধ্যে সেই ব্যাখ্যাগুলো দেবো যে এই জায়গায় এই পেয়েছি, সেইগুলো লিখি। আর এছাড়া ওখানেতে পোস্টমর্টম করার জন্য বডিকে ডিসেকশন করতে হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা বলছি, এরকম একটা কেসেতে হয়েছিল, তাকে
পেছন থেকে কেউ গুলি করেছিল। আচ্ছা। কিছুই না, সে খাওয়া দাওয়া করছে, তার সঙ্গে যে শত্রুতা হয়েছে সে জানতেও পারেনি যে তার কয়েকজন বন্ধু তার শত্রু হয়ে গেছে। সেই জন্যে তারা কাছে এসেও খুব কাছের থেকে তাকে গুলি করে চলে যায়, এবং সে তো আর কিছু বলতে পারে না, কারণ ওই গুলির আঘাতের শখের ফলে সে হঠাৎ করে হতচকিত হয়ে যায়, দিয়ে তারপরে হয়তো কারো কারো ক্ষেত্রে চোখটা ঠিকরে বেরিয়ে আসে, কারো ক্ষেত্রে মুখ দিয়ে হয়তো দু একবার কাছির মতো হয়েছে, একটু হয়তো একটা রক্ত পড়েছে সামনেতে, এইরকম। এই কেসটা যেমন ছিল হচ্ছে এখানে, যে পেছন থেকে যে গুলিটা করেছিল সেই বুলেটটা পেছনের দুটো পাঁজরার মধ্যে দিয়ে গেছে এবং ওপরে নিচে গর্ত হয়েছিল। বুলেট তো গোল, তো তাই জন্য যখন যাচ্ছে এরকম যদি দুটো আমি বলি পাঁজরা, তার মধ্যে দিয়ে যখন বুলেটটা যাচ্ছে তখন কিন্তু সে ওপরের বুলেটটাকেও ঘষছে আর নিচের বুলেটটাও ঘষছে, ঘষে একটা মানে ওইদিকে খানিকটা সার্কেল তৈরি হচ্ছে, এদিকে খানিকটা সার্কেল তৈরি হচ্ছে, দিয়ে আমরা যখন করে যখন ডিসেকশন করি তখন দেখতে পাচ্ছি পুরোটা। এইটা আমাকে এই পেছন থেকে যে অবস্থায় ওখানে মনে হচ্ছে একটা গর্ত আছে, সেইখান থেকে কিন্তু ছবি তুলতে তুলতে যেতে হবে এই সামনের দিকে, কারণ সামনের দিকে আমি বুলেটটা অনুভব করেছি কিন্তু দেখতে পাইনি। একটা কিছু উঁচু মতন মনে হচ্ছে ভেতরে রয়েছে, কখনো যদি টাটকা ব্রাশ, মানে সাধারণত বুলেটগুলো হচ্ছে পেতলের হয় আর কি, সেই ফ্রেশ মেটাল ফ্রেশ বুলেট যদি হয় তাহলে আমরা দেখেছি চকচক করছে কিছু একটা ভেতরে রয়েছে। এইটাকে কিন্তু আমরা প্রথম একবার সামনে থেকে দেখে নেবো, আবার বডিটাকে উল্টে দেখে আবার সেখান থেকে কোথায়, এবং এইটা দেখার সময় আমাকে কিন্তু কোর্টের কাছে প্রমাণ করতে হবে ঠিক কোন জায়গাটা দিয়ে বুলেটটা ঢুকেছিল, সেই জায়গাটা আমাকে নির্ণয় করতে হবে। সেটা কীভাবে না আমরা নির্ণয় করি, যে মাথার একদম উঁচু সবচেয়ে জায়গাটা, যেটাকে ভল্ট বলা হয় কি, যেটা দিয়ে ওই বাচ্চারা ডিগবাজি খায়, সেই জন্য ওটাকে ভল্ট খাচ্ছে বলে না, এই ভল্ট মানে সবচেয়ে উঁচু জায়গাটার ওপর দিয়ে পড়ে। তা সেইখান থেকে ওর যে লেভেল, অর্থাৎ আমরা করি কি একটা এখান থেকে ছোট সরু পাটাতনের মতন স্কেল মতন রাখলাম, আর একটা এখানে রাখলাম টেপ বডি যেখানে ডিসেকশন করা হচ্ছে, এইবার দুটোর মাঝখানে জায়গাটা কতটা, মানে ওখানে আমরা ফিতে ফেলে প্রথম দেখি যে এখান থেকে ওটা কত, কিন্তু আবার ওই দুটো স্কেলের মধ্যে, দুটো কাঠের ছোট স্কেলের মধ্যে কতটা গ্যাপ সেটা দেখি, দুটোর মধ্যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে সেটা করলে পরে আমরা দেখি এত ইঞ্চি থেকে এত ইঞ্চির মধ্যে এই জায়গাটা আছে। আর হচ্ছে কোন জায়গাটা, অর্থাৎ যখন ডিসেকশন করে হয়ে যায় তখন আমাদের যেমন শরীরে ওপর থেকে 1 2 3 4 করে 12টা পাঁজরা আছে, সেই পাঁজরার মধ্যে কোনটাতে, আর একটা হচ্ছে আমাদের শরীরে একটা মাঝখানে লাইন আছে যে সামনে এবং পেছনে সব মিড লাইন, আর একটা হচ্ছে হাত বা ইয়েতে আমরা এটাকে বলি, এইটা যেমন সে যদি এরকমভাবে পড়ে থাকে তাহলে হাতের এই যে বর্ডারটা এটাকে বলে ইনার বর্ডার। হাত কিন্তু এইরকমভাবে অ্যানাটমিক্যালি এরকম ধরা হয়, এরকমভাবে নয়। আচ্ছা, এইভাবে তার হাতটা মিড লাইন থেকে কত দূরে রয়েছে, আবার তেমনি ওদিক থেকে কত দূরে আছে, এইরকম এখানে এদিকে থাকলে সেদিকে দেখি এবং কোন দিকেতে আছে। অর্থাৎ এটা আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কোনো তো যেমন মাইলস্টোন দেখে আমরা কতখানি এসছি বুঝি আর কি রাস্তাতে, সেই রকম এই ক্ষেত্রেতে এটা কতখানি আছে দেখার জন্য যে দেখা, সেটা হচ্ছে হাতের এইরকম পজিশন করে নিয়ে দেখতে হবে, কেন এভাবে করলে অন্যরকম একটা জিনিস আসবে, ঠিক মতো বোঝানো যাবে না, এবং পরে যখন কোর্টে জিজ্ঞেস করবে তখন হয়তো আমি বোঝাতে পারবো না। সেই জন্য এইভাবে করে আমরা লিখে দিই হচ্ছে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনেতে আমি বডিটাকে করে সেই অনুযায়ী তখন এটা করেছি। এরকম শরীরে বিভিন্ন জায়গায় আমাদের ওই মাইলস্টোনের মতন কয়েকটা করে পয়েন্ট আছে, যেমন এটা হচ্ছে টিপ অফ শোল্ডার বলা হয়, এটা হচ্ছে টিপ অফ এলবো, অর্থাৎ এইখানে যদি কোনো কিছু থাকে তাহলে পেছনের দিকে যদি থাকে তাহলে এই টিপ অফ এলবো থেকে কত নিচে, আর এখানেতে হচ্ছে এটা হচ্ছে এলবোটার পেছনের টিপটা সামনে, তাহলে এখান থেকে কতটা নিচে, নিচ থেকে কতটা উপরে। তার মানে আমাকে অ্যাকচুয়াল পজিশনটা যাতে কোর্টের কাছে একদম যেন চোখে দেখছি এরকম অবস্থায় আমি নিয়ে আসতে পারি, তাহলে বোঝা যাবে কি হয়েছে। যেমন পেছন দিকটা একটা গুলি করলে পরে সেই অবস্থায় কিন্তু যে লোকটি ছিল পেছন দিকে হয়তো তাকিয়েছে এবং সে দেখছে এরকম হাতটা তুলেছে, সেরকম হয়েছে, বা হাতটা তার এরকম অবস্থায় ছিল, সেই সময় হয়তো এখান থেকে ওই পেছন থেকে ঢুকেছে, এখান দিকে বেরিয়েছে, আর এর মধ্যে আবার ঢুকেছে, অনেক সময় এখানে ঢুকে বেরিয়ে যায়। বুলেট নির্ভর করে যে বন্দুকটা সেটা কতখানি সচল অবস্থায় আছে, অনেকে বন্দুক কিনে ফেলে রাখে আলমারির মধ্যে, আর দরকার মতো যখন বার করলো তখন সেভাবে হয়তো তার স্পিডটা উঠলো না,
সেই জন্য অনেক সময় এইখানে অব্দি খেয়ে ধাক্কা খেয়ে এর মধ্যে বুলেটটা ভিজে রয়েছে। এখানে কিন্তু ডাইরেক্ট ফায়ার করা হয়নি, এই জন্য আমাকে কিন্তু এইটাকে কি বলে রিকনস্ট্রাকশন অফ ইভেন্ট, অর্থাৎ ঘটনাটা কিভাবে হয়েছে পুরো আমি যে রিপোর্টটা লিখছি তার থেকেই বোঝা যাবে তিনি কোন অবস্থায় ছিলেন, ডান দিকে হেলেছিলেন, বাঁ দিকে হেলেছিলেন, সামনে না পেছনে, যেভাবে ছিল আমরা সেইটা বলার চেষ্টা করি। এইটা করলে সুবিধা হয় কি, যেমন পেছন থেকে যদি গুলি করে কাউকে, এটা যেখানটা আমি অনেকে বলে তিনি তো সুইসাইডও করতে পারেন, মানে বন্দুকটার উপরে লাগিয়ে সুইসাইড করতে পারে, কিন্তু সেইটা করলে পরে বন্দুকটা যখনই ধরছে নলটা কিন্তু পায়ের দিকে বা নিচের দিকে হয়ে যাচ্ছে। আর এখানে একজন আমার কাছে এসে করছে, সে তো নলটাকে মাটির সঙ্গে সমান্তরাল এবং ওইখানে করেছে সোজাসুজি একবারে, মানে মানে যেন বন্দুকটা ওর সঙ্গে অ্যাঙ্গেল করছে। অনেকে আবার করে কি খুব কাছের থেকে করে, আবার অনেকে একদম বন্দুকটা লাগিয়ে ফায়ার করে, আবার অনেকে দূর থেকে ফায়ার করে যে আমাকে দেখতে পাবে না কিন্তু আমি ওকে ঠিক গুলি করব। তা সেই রকম, তা সেই জন্যে এটা মানে বন্দুকের নলটা লাগিয়ে গুলি করা হয়েছে না অল্প একটুখানি দূর থেকে করা হয়েছে, অথবা আরও খানিকটা দূর থেকে করে। যেমন এগুলোকে আমরা বোঝবার চেষ্টা করি এই কারণে এইভাবে যে যখন একটা বন্দুক ফায়ারিং হচ্ছে তার কিন্তু সঙ্গে সঙ্গে বেরোচ্ছে হচ্ছে এক ঝলক আগুনের মতন ভেতরটা, যেহেতু যে যারা এই যে গ্যাসটা তৈরি হয়ে গুলিটা বেরোবে ঠেলাকে, তার জন্য একটা জ্বলবে জিনিস, সেই জ্বলাটা কিন্তু ওখান থেকে আগুনের মতো ছিটকে বেরোবে। এবং এই আগুনটা যখন এখানে এসে, যেমন কালী পুজোর সময় মোমবাতি দিকে অনেক সময় আমাদের ছ্যাঁকা লেগে যায়, যে একটা মোমবাতি জ্বালাচ্ছে আর একটা এদিকটা খেয়াল না করে করেছি, এদিকটা ছ্যাঁকা লেগে গেল, এটা হলো যে দুটো মোমবাতি পড়ে গেল, তা আবার নতুন করে লাগালাম। তা এখানেও তো সেই রকম, এই যে আগুন এ কিন্তু যখন বেরোবে এখানে সে লাগবে, সে আগুন মানেই হচ্ছে সে পুড়িয়ে দেবে জিনিসটা। সেটা যদি খুব বেশি মানে পাওয়ারফুল গান হয় তাহলে বেশি পুড়বে, যদি কম পাওয়ারফুল হয় কম পুড়বে, তাহলে সেখান থেকে বোঝা যাবে। এরপরে যখন এই যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা একটা ধোঁয়ার মতো তৈরি হচ্ছে, সেই সময় কালো ধোঁয়া বিশেষত হচ্ছে। এমনি যেগুলো বন্দুকগুলো কমজোরি বন্দুক আর যেগুলো খুব পাওয়ারফুল বন্দুক তাতে সাধারণত একদম হালকা নীল রঙের ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়াটা কিন্তু এইখানেতে আবার রয়েছে কাছে, তা তার একটা এফেক্ট পড়বে সেই ফলশ্রুতি হিসেবে যে সেটা আছে কিনা, তার মানে ওটা থেকে আমরা বলতে পারবো কত দূর থেকে ফায়ারিং হয়েছে। অথবা এগুলো কিছুই নেই, লোকে ভাববে যে অ্যাজিভ যেন খালি গায়ে বসছিল সেই জন্য হয়েছে, তেরকম হলেও হতে পারে। অথবা অনেক সময় যেটা গোলমাল হয়, এই যে যারা পোস্টমর্টম করছে তাদেরকেও ট্রেনিং দেওয়ার দরকার, এই জন্যে তাকেও কিন্তু বুঝতে হবে। এইবার আমি খালি গায়ে ফায়ারিং করা হয়েছে তাকে, না সে জামা কাপড় পরেছিল এবং তার থ্রু দিয়ে গুলিটা গেছে, কিন্তু যখন পোস্টমর্টম করার সময় অনেক সময় ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করার সময় তিনি জামা কাপড়ের কোনো ঠিক শিকার হয় না। আমি এরকম অনেক সময় ম্যাজিস্ট্রেটকে ফেস করেছি, আমি বললাম আমার হয়তো পৌঁছতে দেরি হয়েছে, তিনি অলরেডি এসে গেছেন, ম্যাজিস্ট্রেট শুরু করে দিয়েছেন। এটা উচিত না, যদি ডাক্তারবাবু আসছেন শোনা যায়, কেননা একটা লোকের তার দেহতে কি হয়েছে বলার জন্যে সবচেয়ে ভালো লোক হচ্ছে একজন মানে যিনি এক্সপার্ট ডাক্তার। ডাক্তার তো অনেক রকম, সার্জেন একজন এক্সপার্ট, ফিজিশিয়ান একজন এক্সপার্ট, চোখের একজন এক্সপার্ট, আমরা এই ব্যাপারে বিশেষজ্ঞ। তো কিন্তু এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এই সাবজেক্টটা খুব বেশি রকমের আলোচনার মধ্যে আমরা যাই না, অথবা যদি যাওয়াও হয় আমাদের ওপরওয়ালারা যারা থাকেন তারা অনেক সময় যেমন কি ডক্টরবাবু তো আপনার হলো, আপনি কি এখানে মরা যাচ্ছেন, এত দেরি হচ্ছে কেন? তা আমি বললাম যে আমাকে কাজটা করতে দেবেন না করতে, আপনি যদি বলেন যে এখানে বন্ধ করে দিতে আমি বন্ধ করে দেবো, কিন্তু ওই এখানে আমি লিখবো যে আমি এই অবধি নোট করে বন্ধ করে দিয়েছি, আপনাকে কিন্তু তখন ওখানে একটা সই করতে হবে যে আপনি এই সময় আমাকে এই তাড়া মেরেছেন, আমি ওখানে সই করবো তারিখ দিয়ে, ডেট দিয়ে, আপনাকেও তারিখ দিচ্ছে, তখন সে না 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 ঠিক আছে ঠিক। তো এইগুলো যদি না করা হয়, অনেক সময় আছে অনেকে ওপরওয়ালা যা বলছে তাই শুনছে, বা ওপরওয়ালা বলছে বন্ধ করো বন্ধ করো অনেক হয়েছে, এরপর পোস্টমর্টম টেবিলে ওখানে গিয়ে ছবি তুলবে, এখানে করতে হবে না, তা তো ঠিক নয়। মানে কখনো কি আপনাকে মানে ওই স্পটে যেতে হয়েছে নাকি মর্গে স্পটে যাওয়াটা এখন, আগে স্পটে আমাদের মাস্টারমশাইরা এবং মাস্টারমশাইরা আগে যারা ছিলেন তাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছিল যে আমি ডাক্তার, আমার কাজের জায়গায় আমি থাকবো, এইখানে যা হওয়ার তা এখানেই হবে। আচ্ছা, তো সেটা দিয়ে দেখা গেল ওখানে যেখানে বডিটা পড়েছিল সেখানে কি অবস্থায় ছিল, অ্যাক্সিডেন্টালি কেউ একজন গেল সেখানে অভিযোগ হয়েছে, আচ্ছা চলুন, বা পুলিশ থেকেই বললো
স্যার আপনি চলুন আমাদের সঙ্গে, কি হয়েছে দেখে আপনি বলবেন, আপনি তো এটা ভালো জানেন, অতএব আপনি হয়তো আমাদের গাইড করতে পারবেন। ভালো যেসব পুলিশের জানবার ইচ্ছে আছে, সঠিক তথ্য উদ্ঘাটন করার ইচ্ছে আছে, সত্যটাকে এস্টাবলিশ করার জন্য একবারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, এইরকম লোকের হাতে যদি পড়ে সব, তখন জিনিসটা কিন্তু অনেক ভালোভাবে রেকর্ডেড হয়। এবং এই ক্ষেত্রে জজ সাহেবরা বলেন যে এইরকমভাবে রেকর্ডেড হয়েছে বলে আমি এই কেসটায় একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে একদম কারেক্ট জাজমেন্ট দিয়েছি বলে আমার মনে হয়। এবং পরে সেটা কিন্তু ওপর কোর্টেতে, আপার কোর্টেতে যদি অ্যাপিল হয় কোনো কাজ হয় না, কেননা সেখানে জজ সাহেব যদি দেখতে পারেন যে সঠিকভাবে করা হয়েছে, তখন বলা যায় যে এখানে আর নতুন কিছু করার নেই। সে হয়তো সেশনস কোর্ট, যেটা হচ্ছে সদর হাসপাতাল মানে জেলা হাসপাতাল, অথবা মহকুমা হাসপাতাল, জেলার আন্ডারে মহকুমা, সেরকম যেমন বাঁকুড়া শহর আর হচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুরটা হচ্ছে সাব ডিভিশন, বাঁকুড়া শহরটা হচ্ছে হচ্ছে মানে সদর হাসপাতাল, মানে ওটা মেন পয়েন্ট। তা সেই রকম এরকম অনেক সময় একটা কোর্ট থেকে আর একটা কোর্টে অনেকে অ্যাপ্লাই করে সেখানে জানবার যায়। মানে বিশেষত যেসব কেসেতে হয়তো অ্যাকিউজের যে নিয়ে অ্যাডভোকেট, তিনি হয়তো বলেছেন যে আপনি একটা অ্যাপ্লাই করে দিন, আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে আসবো, তা এরকমকে বলেছেন। তা সে সেই জন্য হয়তো আবার অ্যাপ্লাই করেছে, কিন্তু এটাতে কেবলমাত্র হচ্ছে জিনিসটা আরেকবার পড়াশুনো করা হবে। বরঞ্চ এতে হয় কি, আগে যেটুকু ভুল যদিও থেকে থাকে কিছু, এবারে সেটা শুধরে যাবে সেই অ্যাপ্লাই করলে পরে। তা সেই জন্য জিনিসটা করে হয়। যেমন আমার মতো হচ্ছে অ্যাপ্লাই করলে ভয় পাওয়ার কী আছে, অনেক আমার ছাত্র বলছে স্যার আমি করে দিয়েছি, কিন্তু ওই আবার হায়ার কোর্টে অ্যাপ্লাই করেছে, আমার খুব ভয় করছে। আমাকে ভয় করছে কেন? তোমাকে কি মারধর দেবে, তোমাকে কামড়ে দেবে নাকি? কি করবে? তুমি লিখেছো ওখানে, তোমার লেখাটাই বলবে সঠিক আছে, সেটা বলবে। আর যদি তুমি ভুল করে থাকো, সেখানে যদি কোনো ভুলটা দেখা হয়, তুমি সেটা স্বীকার করবে যে আমি দুঃখিত, আমার একটা আমার বাবার তাড়াহুড়োর মাধ্যমে দেখতে গিয়ে আমি পারিনি, বা অথবা আমি খুব টেনশনে ছিলাম, সেই জন্য আমি ওইটা নোট করতে ভুলে গেছি। সেই জন্য সত্যকে উদ্ঘাটন করা যেভাবে হোক আমাদের করতে হবে, সত্যটাকে উদ্ঘাটন করাটা হচ্ছে আমাদের লক্ষ্য, এবং সেটা উদ্ঘাটন করতে হবে। কখনো কখনো মনে হয়েছে যে না এই অপরাধী ভীষণ চালাক, হ্যাঁ মানে খুব চালাকি দিয়ে খুন করেছে বা কিছু অপরাধ করেছে? কথাতে আছে দুটো কথা, একটা হচ্ছে বাংলা কথা, ধর্মের কল বাতাসে নড়ে, এই কথাটা ফরেন্সিকের জন্য খুব সত্য এবং ইম্পর্টেন্ট। মানে ধর্মের কল বলতে হচ্ছে একটা লোক কোনো কিছু গোলমাল করেছে, সে খুন করে ভাবছে যে আমি যা করেছি একবারে সব টিপটপ করে দিয়েছি, হ্যাঁ কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু ওই যে কথাটা, ওইটা সত্য সেটা সে মনে রাখছে না, কিন্তু সেই বলে যে দৌড়ো, বইতে অনেক কিছু লেখা থাকে। এর ইংরেজি কথাটা হচ্ছে ট্রুথ আলটিমেটলি প্রিভেলস, মানে সত্য উদ্ঘাটিত হবেই, কিন্তু তার জন্য চেষ্টাটা চালিয়ে যেতে হবে। গোলমালগুলো হয়, কষ্টটা সবচেয়ে বেশি আমাদের হয় হচ্ছে যখন অ্যাকিউজ পার্সন, আসামিরা যদি একা হয় সে একরকম, যদি 2-3 জনা বদমাইশ লোক একসঙ্গে জোটে তারা আরও তাদের মাথা খেলাবে। অতএব এরকম করে তারা অনেক সময় যেটা করে, ভাবে যে যদি আমি চিহ্নগুলোকে নড়িয়ে দিতে পারি বা না বোঝা যায়, তো অনেকে করে কি তাকে রেল লাইনের উপর শুয়ে দিল, দিয়ে চলে এলো। এইবার তাকে গুলি করেছিল রেল লাইনের উপর, তো গলায় গুলি করেছিল, ওই গলাটাকে রেল লাইনের ওপরেতে রেখে দিয়ে চলে এলো। জানে যে সকালবেলা একটা ট্রেন আসবে, সে মালগাড়ি হোক প্যাসেঞ্জার গাড়ি হোক, এর ওপর দিয়ে চলে যাবে, আর হাড়গোড় সব ভেঙে যাবে। ওই যেটা গুলি করেছি আমি সেটাও মানে কোথায় খুঁজেই পাওয়া যাবে না ঠিক করে। কিন্তু এইখানেতে দেখা গেছে, আমি এরকম 2-3টে কেস করেছি, সেখানে কিন্তু ওই রকমভাবে আস্তে আস্তে আমি এগিয়েছি। সঙ্গে একজন পুলিশের ফটোগ্রাফারকে নিয়ে গেছি, আমি বলেছি যে আপনি প্রথম নিজে যা মনে করেন ছবি তুলতে চান তুলুন, এরপরের থেকে হচ্ছে আমি পোস্টমর্টমের এই যে নোট করছি জিনিসগুলো, এইটা করতে করতে যে জায়গায় বলবো ফটো তুলতে, আপনাকে ফটো তুলতে হবে। সে আপনি যদি না তোলেন, কিন্তু আমি আপনার উপরওয়ালাকে জানিয়ে দেবো যে আমার কাজে আপনি অসুবিধার সৃষ্টি করছেন, আমি এইখানে বসলাম, হ্যাঁ আপনি আপনার আরও ভালো ক্যামেরা বা কিছু নিয়ে আসুন, এবং আপনার উপরওয়ালাকে জানান যে ডক্টর গুপ্ত এই কথা বলেছে। এইবার সে যদি আপনার বলে যে স্যার এরকম আমরা অনেক সময় বসে থাকি, খাওয়ার সময় হয়ে গেছে, তা আমার যদি আমারও তো খাওয়ার সময় আছে, আমিও তো আপনাদের সঙ্গে বলবো ঠিক আছে। আমি এরকমও বলেছি, তো ঠিক আছে আমরা সব হয়তো একটা জায়গায় আমি অনুসন্ধান করতে গিয়েছি, পুরুলিয়াতে গিয়েছি, পুরুলিয়াতে এখান থেকে গিয়েছি পুলিশের গাড়িতে, গিয়ে ওখানে সকালবেলা সার্কিট হাউসের থেকে জলখাবার খেয়ে বেরিয়ে একটা জায়গায় গেলাম, সেটাতে নাকি
গাড়ির মধ্যে নাকি বসেছিল, সেই অবস্থা তাকে পাওয়া গেছিল এবং অনেক শরীরে আঘাত আছে। এবং ওরা বলছে যে গাড়িটা চালাচ্ছিলেন উনি খুব কোনো কিছুতে ধাক্কা খেয়েছেন, স্টিয়ারিংটা ওনার বুকে চাপ পড়ে হয়েছে। তা এই যে গল্পটা তৈরি করেছে, আমাকে সবসময় গল্পটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, এইটা মনে রেখে কিন্তু সত্যিটাকে বার করতে হবে। কোনো জিনিসকে ধরে নিয়ে এগুলো চলবে না। এইবার এই ক্ষেত্রে দেখা গেল, এইটা তো খুব, এই যে জিনিসগুলো আমি আমার ছাত্রদের এইভাবে পড়ি যা যা শিখেছি নিজে, যা জেনেছি নিজে। এই একটা ছোট করে গল্প একটা বলছি, যে পুরুলিয়া বোকারো প্যাসেঞ্জার রাত্রিবেলা বোকারো থেকে রওনা দিয়েছে, পুরুলিয়াতে গিয়ে শেষ হবে স্টেশনে গিয়ে। পুরুলিয়া থেকে আর 5-7 মাইল মতন আছে। সবাই মোটামুটি বাক্স প্যান্টরা গোছাচ্ছে নামবার জন্যে। গার্ড সাহেব তিনিও তার জিনিসপত্র গোছাচ্ছেন, যিনি ড্রাইভার তিনিও তার জিনিসপত্র গোছাচ্ছেন। এই করতে করতে হঠাৎ দেখলেন একটা জায়গা, সেখানে কোনো কিন্তু লেভেল ক্রসিং নেই, কিন্তু একটা গাড়ি দাঁড়িয়ে আছে রেড লাইনের। এইবার গাড়িটা কোন দিকে মুখ করে আছে সেটা কিন্তু উনি নোট করছেন না, উনি তো ড্রাইভার মানুষ, ওনার কাছে ওটার কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু আমার কাছে ওইটা ইম্পর্টেন্স, যে গাড়িটা কোন দিক দিয়ে দাঁড়িয়ে আছে। যে মানে লাইনে যে পুরুলিয়ার দিকে যাচ্ছে গাড়ির সামনে থেকে, মানে মুখটা যদি কোন দিকে রয়েছে গাড়ি সেটা। এবং সেই অবস্থাতে এইবার হয়েছে কি, ব্রেক দিয়েছেন ড্রাইভার, কিন্তু যেহেতু অনেক দেরিতে দেখতে পেয়েছেন, উনি খানিকটা গিয়ে ধাক্কা মেরে আরও এই যে পোস্টগুলো থাকে রেলের, কতগুলো থাকে ওপরে ইলেকট্রিকের লাইন যাওয়ার জন্য, আর কতগুলো রেলের সিগন্যাল পোস্ট থাকে, এইরকম কতগুলো ওই পোস্ট নম্বর দেওয়া, যেখানে মেরেছেন সেখানে ধাক্কা। ওনাদের ওই সবগুলো নোট করতে হয়। ওনাদের ইনফরমেশন থেকে আমি 3 বছর বাদে আমাকে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছিল যে একজন সিনিয়র ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট যাবেন, যে এইটা মানে গাড়ির মধ্যে মৃত্যু না মেরে গাড়িতে বসিয়ে দেওয়া, সব রকমই হতে পারে। সেই জন্য কী হয়েছে অ্যাকচুয়ালি, কেননা ভদ্রলোক ডাক্তার বা তার বাবাও ডাক্তার, ছেলে বাবার সঙ্গে বসবে না বলে শুক্রবার দিন চলে যায় রাত্রিবেলা, শনিবারটা প্র্যাকটিস করে, রোববারটা প্র্যাকটিস করে, রবিবার সন্ধেবেলা বেরিয়ে আসে, এসে পুরুলিয়াতে থামে, সোমবার সকাল থেকে আবার বাবার সঙ্গে প্র্যাকটিসে বসে। এটা হচ্ছে ওই সোমবারের সকালে জিনিসটা দেখা যাচ্ছে। এবং একদিকে পুরুলিয়া বোকারো রোড আছে, আর একদিকে পুরুলিয়া বোকারো ট্রেন লাইন আছে। এরকম অনেক জায়গা আছে শহরের কাছাকাছি জায়গাতে রাস্তা মানে রোড আর রেল লাইন প্রায় কাছাকাছি থাকে সেখানে। এবার ওইখানেতে গিয়ে আমি যখন দেখছি, আমিও দেখছি, ওরাও দেখছে। তো আমি ওই যে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, সিআইডির লোক, মানে লোকাল পুলিশ করেছে এনকোয়ারি, পুরুলিয়া জিআরপি তার থানা এনকোয়ারি হয়ে গেছে, কিন্তু ওনারা কিছু সঠিকভাবে বলতে। এইবার সিআইডিকে দিয়েছে, পুরুলিয়া টাউনের সিআইডি যিনি আছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের, তিনি, তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা যেদিন এরকম আপনারা ডিটেক্ট করেছিলেন ঘটনাটা, তার আগের দিন রাত্রে কি বৃষ্টি হয়েছিল? ওর দিকে তাকাচ্ছে। তা আমি এটা বললাম কি করে? এই যে এইগুলো হচ্ছে অবজারভেশন এবং ইনফারেন্স। একটা ভালো করে ঘটনা নজর করে তার থেকে কি পাওয়া যাচ্ছে সেটাকেও বার করতে হবে। আমি কী করে বার করলাম? আমি বললাম যে ছবিগুলো তুলেছিলেন সেই ছবিগুলো আমাকে আরেকবার দেখান। ছবিগুলো বের করলো, দেখালো, দেখা যাচ্ছে রেল লাইন এবং এই যে রাস্তা, এর মধ্যে গাড়ির চাকা একবার এরম করে গোল হয়ে আছে, আবার আরেকবার এরম করে গোল হয়ে আছে। যারা 4 চাকার গাড়ি হবে তার সুবিধা হচ্ছে 4টে চাকাই সিঙ্গেল। কোনো যদি লরি বা কিছু হয় তার তো পেছনের চাকা 2টো চাকা, তাহলে যখন ইমপ্রেশন হবে সেরকমই হবে। এখানে দেখা যাচ্ছে 4 চাকার গাড়ি একবার উঠেছে, তারপর আবার নেমেছে, আবার উঠেছে, করেছে। এইবার আমি যেটা ওদেরকে জিজ্ঞেস করলাম যে গাড়িটা মুখটা কোন দিকে ছিল, মানে উনি নিজে গাড়ি চালাচ্ছেন না, তাই কোন দিকে বসেছিলেন? তখন বললো উনি স্টিয়ারিংয়ে বসেছিলেন বলে ধারণা ওদের যে স্টিয়ারিংয়েই হতে পারে। আমরা কেন বলছেন এটা? বলছে না, উনি গাড়ি চালিয়ে এসছেন, সবাই গল্প তৈরি করেছে, ডাক্তারবাবু মদ খাওয়া অভ্যেস ছিল, ছোকরা ছিল তো, যাই হোক মদ খাওয়া অভ্যেস ছিল, উনি বোধহয় মদ টদ খেয়ে না দেখে, লেভেল ক্রসিং না দেখে, ওই একটা জায়গা যেটা দিয়ে গরু মহিষ সব পেরিয়ে যায়, আপনারা দেখবেন খেয়াল করলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে আনম্যান্ড লেভেল ক্রসিং, এবং ওখান দিয়ে কিন্তু স্কুটার, সাইকেল এবং গরু মহিষ এবং যারা চড়ায় তারা ওইখান দিয়ে পেরিয়ে যায়। এবং তার আগে কিন্তু দুদিকে, ওদিকে
ওদিক থেকে যখন লাইনটা ওদিক থেকে দেখছেন, ওদিকে একটা ডাব্লু লেখা আছে, এদিকে একটা লেখা আছে ডাব্লু। কেন? মানে মোটামুটি 100 ফুট টুটের আগে ওখানে ডাব্লু লেখা আছে, মানে হুইসিল। তার মানে হুইসিল দিতে হবে কি? হুইসিল কেন দিতে হবে? এই জন্যে, কিছু দেখা যাক না যাক তাও ড্রাইভারকে হুইসিল দিতে হবে, যে ওই সময় যদি হঠাৎ করে এসে পড়ে সামনে, তাহলে হয় তারা হয়ে যাবে, আর তা নিলে একে ব্রেক টানতে হবে, তেনে ওখানে দাঁড়িয়ে যেতে হবে। আর যারা আসছে নাহলে তো তাও বদলি চালিয়ে দেবে। তা এখানেতে দেখা গেল গাড়িটা কিন্তু ওই জায়গাটায় যার উপরে গরু মোষ পেরিয়ে যায় বা ইয়ে হয়, সেইখানে দাঁড় করানো আছে। তা সেটা কি করে সম্ভব হলো? যাই হোক, তার মানে এটা এখন আমাদের বুঝিয়ে বলেছিলাম, এটা একমাত্র সম্ভব গাড়িটাকে এখান অবধি নিয়ে এসে উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে গাড়িটা চালিয়ে নিয়ে এসছে কেউ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ড্রাইভার মানে ডাক্তারবাবু ওর ভেতরে ছিলেন না, মানে অন্য জায়গায় ওনাকে অন্য জায়গা থেকে গাড়িটাকে এনে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, যেন অ্যাজ ইফ ডাক্তারবাবু গাড়ি চালিয়ে আসছে। মানে প্রমাণ লোপাটের জন্য মানে বুঝতে পারবে না, মানে ওরা তো আর এসব লিখবে না। যারা বদমাইশি করছে তারা তো ওইখানে বসিয়ে দেবে। এবার হয়েছে কি, গাড়িটাকে আবার ড্রাইভার ধাক্কা মেরেছে। আমি জিজ্ঞেস করলাম কোন দিক দিয়ে ধাক্কা মেরেছে? যেদিকে স্টিয়ারিং এ বসিয়ে রয়েছেন সেই দিকে ধাক্কা মেরেছে, না তার উল্টো দিকে ধাক্কা মেরেছে? কেন, উনি যখন গাড়িটা চালিয়ে এসছেন, এবং যদি বা উনি যদি না চালিয়ে আসেন, কোনো লোক যদি চালিয়ে আসে, হয়তো একটা ম্যাটারোর ভ্যান ট্যানেতে উঠিয়ে দিয়েছে, যে কোনো 4 চাকার গাড়ি উঠিয়ে দেওয়া যায়, উঠিয়ে সেটাকে নামিয়ে এখানে করা হয়েছে। এইবার গাড়ির সবচেয়ে স্ট্রংগেস্ট গিয়ার কোনটা? আপনি গাড়ি চালান না? আচ্ছা, যাই হোক, গাড়ি চালানোটা শিখে নেবেন, এতে কিন্তু না চালান শিখে নেবেন, এতে অনেক কিন্তু অনেক সুবিধা আছে জায়গা। এই জন্য আমি যেহেতু শিখে নিয়েছি, আমি বর্ধমানে যখন পোস্টিং ছিলাম, আমি দেখলাম ক্লাস হচ্ছে 11টা থেকে 12টা, কোনোদিন 12টা থেকে, পোস্টমর্টম হয় 2টোর পরে, তার আগে নাকি পুলিশদের সময় হয় না। যাই হোক, তা আমি দেখলাম যে সকালবেলা আমি জল খাবার খেয়ে ভাত খেয়ে রেডি হয়ে থেকে কী করবো, তাহলে এই সময়তে জল খাবার খেয়ে আমি ড্রাইভিংটা শিখে নিই। তা আমি প্রিন্সিপালকে বললাম যে আমি এরকম গাড়ি ড্রাইভিং, আমার কাছে লাইসেন্স আছে কিন্তু আমি তো চালাই না, তো নতুন করে প্র্যাকটিস করে নিতে হবে এটা, সেই জন্য করে, যাই হোক করে নিলাম। তাতে আমার সুবিধেই হয়েছিল পরে। তা আমি জেনে গেছিলাম ওই ট্রেনারের কাছ থেকে, কারণ আমি প্রত্যেককে প্রশ্ন করি, এবং প্রশ্ন করার প্রত্যেকে যে আপনার এত জানবার ইচ্ছে আছে, সেই জন্যই আপনি এতটা এগিয়ে পেরেছেন। জানবার ইচ্ছেটা তখন ওরাই বলেছিল যে ব্যাক গিয়ার হচ্ছে স্ট্রংগেস্ট গিয়ার গাড়ি। আপনার গাড়ি কোনো জায়গায় গিয়ে সোজা গেছেন, গিয়ে একটা কোনো উঁচু জায়গা আছে, উঠছে না, তখন কি করতে হবে? সেখানটা কিন্তু উঁচু হয়ে ঢালু হয়েছে, কিন্তু উঠছে না, কেন গাড়ি হয়তো নিতে পারছে না, গিয়ারে স্পিড নিতে পারছে না, তখন গাড়িটাকে ব্যাক করে পেছন করে দিতে হবে সেই জায়গায়। আচ্ছা। তার এখানে সেই জিনিসটা করেছে। এইবার প্রেজেন্ট স্টোরিতে আছি, যে সেটা হচ্ছে ড্রাইভার নেমেছে ডান দিক দিয়ে, গার্ড নেমেছে বাঁ দিক দিয়ে ওনারা দুজনে গিয়ে ওখানে মুখোমুখি করছে। এই করতে করতে, যেহেতু আমাদের দেশের লোকেরা, আমরা তো এখনো সেরকম মানে বিদেশিদের মতো সাহেব শুভ হয়নি। আমাদের হচ্ছে ট্রেনের মধ্যে বসে আছি, হঠাৎ গাড়ি থেমে গেছে, এখন সিগন্যাল দেখছি নেই, গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই নামতে শুরু করে দিল, সবাই নেমে ঘোরাঘুরি করছে। তা সেই করতে করতে লোকজন, কিছু লোক হয়ে ওনার কাছে এসে গার্ড আর ড্রাইভারকে বললো যে আপনারা তো, ড্রাইভার দেখছে যে কি অবস্থা হয়েছে, গাড়িটার সঙ্গে ধাক্কা লেগে গাড়ি মানে আটকে গেছে, না ব্যাক করে খোলা যাবে এরকম। আর গার্ড বলছে কি মুশকিল বলো দেখি, আর খানিকক্ষণ বাদে ইয়ে করবো, আমার অনেক বাড়িতে কাজ আছে, হয়ে যাবো, এতক্ষণে পৌঁছে যেতাম, এই একটা ঝামেলা হলো করে। যাই হোক, সে এরকম করে তারপরে জানা গেল, পাবলিক বললো পেছনে যে একটা লোক কাটা পড়ে আছে, সেটা দেখেছেন? রেলে কিন্তু কাটা যায় না, এই যে ভারে কাটা, আপনি একটা ভোঁতা ছুরি দিয়ে টমেটোর উপর খানিকক্ষণ ঘষুন, খানিকক্ষণ বাদে টমেটোর টুকরো হয়ে যাবে। ওটাতে কিন্তু এমনি ছুরি দিয়ে টমেটো কাটলে যেরকম, আর ওইটা কিন্তু একরকম দেখতে হবে না। এই হচ্ছে চোখ এরকমভাবে তৈরি করতে হবে। অর্থাৎ যে খতটা লেগেছে, খতটা দেখছি সেটা কি, মানে ছুরি দিয়ে কাটা, না হচ্ছে একটা কোনো জিনিস একদম ছুরির মতন দেখতে, কিন্তু ছুরির মতন ধারালো নয়, সেরকম হচ্ছে, সেটাকেও বার করতে হবে। তা এখানেও ওই রকম হয়েছিল, সেই জন্য পড়ে আছে। একটা লম্বি শুয়ে রেখেছে, মানে মাথাটা হচ্ছে রেল লাইনের বাইরে, ওটা সিঙ্গেল ট্র্যাক ছিল, এখন হয়তো পুরো জায়গাতে ডবল ট্র্যাক হয়ে গেছে। যখন আমি দেখেছিলাম শর্টটা দেখতে, এখান থেকে গিয়েছিলাম, তো যাই হোক, যে ছবিটা রয়েছে হচ্ছে মাথাটা রেল লাইনের বাইরে, আর ধরটা কোনাকুনিভাবে রয়েছে, মানে এই পাটায় কেটেছে এরকম জায়গা দিয়ে,
আর এই কটা কেটেছে এরকম হবে, এইটা লাইনের ওপর, আর বাদ বাকি শরীরটা এর এধারে পড়ে আছে। তো সেইটা থেকে হয়ে গেল। এটা থেকে আমি তারপর পোস্টমর্টম করেছিলাম 3জন ডাক্তারবাবু মিলে, সবাই ওপিনিয়ন দিয়ে দিলেন যে ইট ওয়াজ ডিউ টু দি এফেক্টস অফ রেলওয়ে রানওভার, অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার, মানে এই অ্যান্টিমর্টেম অ্যাক্সিডেন্টাল ইন নেচার, মানে একটা রেলের অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এই অ্যান্টিমর্টেম কথাটার বানানটা একটু অদ্ভুত, ANTI নয়, ANTE, অ্যান্টি। আচ্ছা। এই যে অনেক যে যেমন বড় অফিসারদের সামনে আইদার পিএ বসার জন্য বা যাই করার জন্য একটা অ্যান্টি চেম্বার বা অ্যান্টি রুম থাকে, বা অনেক সময় চেম্বারের পেছনে যিনি বড় অফিসার তার খাওয়া দাওয়া করার জন্য একটা চেম্বার থাকে, যেটা সামনে থাকে তাকে বলে অ্যান্টি রুম। এইরকম ANTE মানে বিফোর, আর মর্টেম মানে মৃত্যু, মানে মৃত্যুর পূর্বে ঘটনাটা ঘটেছে কোনগুলো, মানে তার শরীরে প্রচুর আঘাত। এবার ওইটা তো এরা বলছে যে না ডাক্তারবাবু ওইখানে পড়ে গেছেন, যখন এই গাড়ি ধাক্কা মেরেছে উনি পড়ে গেছেন গড়িয়ে, তাই ওটা কিন্তু হয়নি। ওরা ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়েছে আর এনাকে এইখানে দাঁড় করিয়েছে। আমাদের দেশে একটা অদ্ভুত জিনিস এখনো চলছে, আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ড্রাইভারদেরও নেবে, প্রত্যেককে মানুষ এই যে কথার কথা নয় যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথাটাকে প্রত্যেককে মেনে চলা উচিত। এই যে ড্রাইভারের সঙ্গে যখন কথা বলছি আমি তার লেভেলে গিয়ে কথা বলছি যে এইটা কি ওইটাকে এইভাবে, সেইটাকে উঠতে হবে। এই নয় যে আমি বড় ফরেন্সিক বিশেষজ্ঞ হয়ে গেছি, আরে যা খুশি বলবো ঠিক আছে হয়ে গেছে চলো, এরকম টাইপের না। দেখি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি হয়েছিল, এটা কি করে দেখলেন, কি করে বুঝলেন, সমস্ত। তারা বলেছিল যে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট বলে আমার মনে হয়নি, কিন্তু উনি তো আর পোস্টমর্টম করেননি বা পোস্টমর্টমের সময় প্রেজেন্ট ছিলেন না। তার 3-4জন ডাক্তারবাবু করেছেন, ওরা লিখে দিলেন মানে মৃত্যুর পূর্বে ওনার শরীরে ইঞ্জুরিগুলো হয়েছে, ইনক্লুডিং এই যে এইটা কেটে যাওয়াটা কি করে মৃত্যুর পূর্বে হবে? ওই চোটগুলোর মধ্যে কয়েকটা হয়তো ওনার মরে যাওয়ার পরেও ওনার উপর আঘাত করা হয়েছে, সেগুলো কতগুলো হচ্ছে মরার আগে, মানে ওনাকে মেরে ফেলার জন্য হয়েছে, আর উনি মরে যাওয়ার পরেও অনেকে কতজন আসামি ছিল কে জানে, তারাও 2-1টা চোট হতে পারে, সেগুলো মরার পরে হতে পারে। আর এখানে এই যে রেল লাইনে যে অবধি চলে গেছে, সেটা যদি ওই গাড়িটা ওখানে বসানো হয়েছে সেটাই ইন্ডিকেট করছে যে উনি তো তার মানে মৃত অবস্থায় ছিলেন, সেই অবস্থায় ওনাকে চ্যাংদোলা করে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এইভাবে যে বের করা জিনিসগুলো, কিন্তু আনফর্চুনেট কি জিনিস জানেন তো, আমাদের দেশেতে সবচেয়ে বড় অসুবিধে আমরা সত্যি কথা বলতে ক্রমশ ভুলে যাচ্ছি, এবং মিথ্যে বলাতে এত আনন্দ আমাদের যে বলার কথা না। অর্থাৎ একটা লোক সত্য উদ্ঘাটন করার চেষ্টা হচ্ছে, তাকে কিরম তার কি করে তার মাথাটা ঘুরিয়ে দেবো, হাজারটা মিথ্যে কথা বলে সেট করে, এবং তাতে আরো মামলা বা যে কেসটা হচ্ছে আরো জটিল হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। অনেক সময় এই যেমন আমাকে অনেক সময় কিছু বলেছে, বলছে ডাক্তার আপনি এত ইনজুরি দেখেছেন, সবগুলো দেখেছেন? আমি না কেন আর বলছেন কেন না, অনেকে তো লিখে দেয় এই 14টা কি 15টা ইঞ্জুরি, তার সবচেয়ে ছোটোটা ইসাই আর সবচেয়ে বড়টা ইসাই, এছাড়া বুকের ফ্রন্টে বা সাইডেতে বা পিঠে পেছনে এরকম। তাতে তো অসুবিধে, আর ছবি তুলতে হবে। অনেকে দেখবেন আমি ছবি সবসময় সমস্যা থাকলেই আমি সেখানে ছবি তুলিয়ে বসলাম। আমার একজন সিনিয়র দাদা বলেছিলেন তুমি সব সময় ঝামেলা করো, বা তোমার পরে আমি পোস্টমর্টম করবো, তুমি এখন ফটোগ্রাফার, তুমি ছবি তুলে যাচ্ছ, ছবি করছো। আমি বললাম শুনুন, আমার কাছে যেটা করতে হচ্ছে, আর একটা তো স্যার তো একটা টেবিল করে দিয়েছেন, আপনি ওই টেবিলটাই করুন না। কেউ যদি না শুনে করে, আমি আমার কাজ যতক্ষণ না শেষ হবে ছাড়া নেই। আপনি কর্মজীবনে কটা পোস্টমর্টম করেছেন? আমি পোস্টমর্টমেতে শুরু করেছি হচ্ছে 1972 সালের বোধহয় খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 3 তারিখে জয়েন করেছিলাম, আর পোস্টমর্টম করা শুরু করেছি এইরকম 18-19 তারিখ থেকে। তো সেই থেকে করে আসছি, আমি গুনে কোনোদিন রাখিনি, কেননা ওটা হয়তো আমার দাঁতে হয়নি, কিন্তু বেশ কিছু পোস্টমর্টম করেছি, এটা সত্যি কথা। কেন ডাক্তারবাবু জজ সাহেব একদিন উকিল বলেছে আপনি কতগুলো পোস্টমর্টম করেছেন? আমি বললাম যে এটা প্রশ্নটা, আমি জজ সাহেবের দিকে, যেই ওদিক থেকে গোলমালের প্রশ্ন আছে, আমি জজ সাহেবের দিকে তাকিয়ে বলে দিলাম যে স্যার
এই প্রশ্নটার আমাকে উত্তর দিতে হবে? ভালো জজ সাহেব যারা তাদেরকে বেশি তারা বলে, এই যে সাহেব শোনো বলে তুমি করে তাকে বললেন উকিলবাবুকে, এই যে সাহেব শোনো মহামান্য উকিলবাবু, জজ ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করছেন এই প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা, তোমার কি মত, তুমি তো প্রশ্ন করে ছেড়ে দিয়েছো, কী জন্যে তুমি প্রশ্নটা করলে সেটা বুঝিয়ে বলো, আমিও শুনবো, ডাক্তারবাবু শুনবো। অনেক আছে ডক্টর ওইরকম হতে পারে, তেড়ে ফোঁড়ে ওটা যাওয়ার মতো থাকে, সব মানুষ তো একরকম নয়, কারোর টেম্পার কারোর হালকা, কারোর রেগে যায় চট করে। তো এবার বলছে যে ও দরকার নেই এত আমাদের আলোচনা, যে প্রশ্নটা করেছে আপনি একটা উত্তর দিয়ে দিন না, একটা উত্তর 500 প্রশ্ন আমি করেছি, আমি বললাম যে আমি 500 বেশি যদি করে থাকি কেন 500 বলবো, 5000 বলবো না কেন? তা আমার লেখা নেই সেই জন্য আমি বলতে পারছি না, এইটা হচ্ছে আমার। আরেকটা চালু কথা রয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা খুন হওয়া ব্যক্তিকে দিয়ে কথা বলাতে পারে, সত্যি? খুন হওয়া ব্যক্তি এই কথাটা মানে আক্ষরিক শব্দ হচ্ছে, এর মধ্যে অনেকটা কি বলবো ইন্টারনাল মিনিং বেশি আছে। অর্থাৎ খুন হওয়া ব্যক্তি মানে তিনি তো মৃত, কিন্তু অ্যাজ এই ডাক্তারবাবুর রিপোর্টের মাধ্যমে তিনি যেন কথা বলে যাচ্ছেন, আমার এইখানে চোট আছে, এইখানে চোট আছে, এইখানে চোট আছে, গলায় এই আছে ওই আছে, তিনি যেন তিনি ওই মৃত ব্যক্তিও কথা বলে। আর একটা কথা আছে, ডেড ম্যান টেল টেলস, TELL টেল মানে বলা, আর TALES মানে গল্প, মানে মৃত ব্যক্তিও কথা বলে বা গল্প বলে। তা এইটা হচ্ছে ব্যাপার। এইটা যে যে পোস্টমর্টমের বিশেষজ্ঞ খুব সুন্দরভাবে লিখছেন, মানে ইংলিশ ওয়ার্ড এমনভাবে পিক আপ করেছেন উনি, যে ওইটার মাধ্যমে হয়তো একটা জিনিস বলতে গেলে একজন লোক হয়তো 4টে কথা বলবে কি 2টো সেন্টেন্স বলবে, উনি কিন্তু 3-4টে কথার মাধ্যমে বলে দিচ্ছেন, এইভাবে বলেছে। জজ সাহেবরা জাজমেন্ট দেওয়ার সময় লিখেছেন যে এই ক্ষেত্রে আমার জাজমেন্ট দেওয়ার অনেক সুবিধা হয়ে গেছিল, বিকজ অফ দি ওয়ার্ডস ইউজড বাই দি অটোপসি সার্জন ইন দ্য পোস্টমর্টম রিপোর্ট। এবার একটু সেন্সিটিভ জায়গাতে আসি, রেপ বা ধর্ষণ এবং ধর্ষণ করে খুন, এটার জন্য তো পোস্টমর্টম করাটা আবশ্যিক। তো সেক্ষেত্রে মানে এটা বোঝা যায় কি করে, মানে যে একাধিক জড়িত, একজন জড়িত? হ্যাঁ, প্রথমে যেটা আমি শুরু করেছিলাম, যিনি মারা গেছেন তিনি কি, তার বয়সটা কত, তার শরীরে অসুখ ছিল কিনা, বা আপাত দৃষ্টিতে তার পারিপার্শ্বিক যে ব্যবস্থা, তার পারিপার্শ্বিক আমি বলছি না, কিন্তু ঘরের মধ্যে মানে যেখানে তিনি শুয়ে আছেন, কীরমভাবে শুয়ে আছেন সেখান থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো, বিছানার উপরে একটা রক্তর দাগ আছে, বিছানার উপরে ধস্তাধস্তির চিহ্ন আছে, বিছানার উপরেতে একজন স্বামী স্ত্রী যা করে সেই রকম তার এভিডেন্সের মতন আছে সেখানেতে, তাহলে এইগুলো আছে, এবং তিনি মৃত অবস্থায়। তার কেন, এটা কি সাধারণ মৃত্যু হতে পারে? সেটা নয়। এবং সেটা কেন সাধারণ নয়, কীভাবে এনার মৃত্যু হয়েছে এটা প্রমাণ আছে। যেটা এই যে বর্তমানে যে কেসটা হয়েছে এটাও একটা এইরকম ধরনের, মানে এখানেতে 3জন ডাক্তারবাবু মিলে পোস্টমর্টম করেছেন। তো এই যে এরা 3জনা মিলে করেছেন, তো পোস্টমর্টমের মধ্যে এখন কথা উঠছে যেন পোস্টমর্টমের মধ্যে প্রচুর গলদ বা ল্যাকুনি আছে। তো শুনুন, প্রথম কথা, একটা ইংরেজিতে কথা আছে, টেক কেয়ার অফ কমন থিংস, আনকমন থিংস উইল টেক কেয়ার অফ দেমসেলভস। আপনি প্রথমেতে যেটা জানেন সেইটার কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে সেইটা নিয়ে আগে লিখুন, তারপরে সেটা নিয়ে বারে বারে পড়াশুনো করুন বারে বারে করে কি পাওয়া যায়, এরপরে খুঁজবেন আমার কোন জায়গায় ভুল হয়েছে। অনেক জিনিস আছে নোট করা হয়নি, হতে নাও পারে, কেননা এই জন্য একজনা দেখলে ভুল হয়, 3জনা, এই জন্য প্রথমে হয়েছিল 2জনা মিলে পোস্টমর্টম করবে, এখন হয়েছে 3জনা মিলে, হিউম্যান রাইটস কমিশনের অর্ডার, আর এমনি ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট, ওরাও বলেছে যেন 3জন ডাক্তার মিলে পোস্টমর্টম করা। আর একটা হচ্ছে এরকম যদি মহিলার কোনো এরকম অবস্থা থাকে তাহলে অতি অবশ্য, প্রথম বলেছিল একজন পুরুষ মানুষ আর একজন মহিলা ডাক্তার ওই ফরেনসিক বিশেষজ্ঞ করবেন, এখন ওটা 3জন ডাক্তার হয়েছে, তাই ওই ভোটাভুটি আর কি। মানে কোনো সময় যদি একটা তর্ক বিতর্ক ওঠে যে এই ইনজুরিটা যা নোট করা হয়েছে এটা নাকি, যিনি একা ভদ্রলোক তিনি বলছে আমি যা দেখেছি লিখেছি, ওদেরকে বোঝালাম, আর 2জনকে তারা বললো না আপনি ঠিক লিখছেন না,
সেই জন্য এই জন্য আর কি। তো সেটাও তো দরকার, মানে যখন যদি ভোট নিতে হয় দুজনা কি বলছে। আর আর এর জন্য যেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং মাস্ট। যে কোনো গোলমালের পোস্টমর্টমে ফটোগ্রাফি প্রচুর সুযোগ করে দেয়, এবং ফটোগ্রাফি মানে ভালো ফটোগ্রাফি। এবং শুধু ফটোগ্রাফার ফটো তুললে হবে না, যিনি পোস্টমর্টম করছেন তারও এই অভিজ্ঞতার মাধ্যমে আইদার তিনি ফটোগ্রাফি সম্বন্ধে, এই যেমন আমি গোপনে গোপনে ড্রাইভিংটা শিখে নিলাম, এরকম আমি যেহেতু এদের সঙ্গে এত কাজ করেছি আমার মোটামুটি ফটোগ্রাফি সম্বন্ধে আইডিয়া আছে, কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে সুবিধা হবে। একই ছবি দুজন, আমি বিদেশে স্কটল্যান্ড ইয়ার্ডে হচ্ছে দুজন স্টিল ফটোগ্রাফার, দুজন ভিডিও ফটোগ্রাফার। প্রথমে হচ্ছে স্টিল ওরা হচ্ছে প্রথমটা তার সেভ হচ্ছে, প্রথম সে তার নিজের মতন ছবি তুলে যাবে। এইবার ফরেন্সিক সায়েন্সের যে এক্সপার্ট সে যেগুলো বলবে সেগুলো আলাদা করে ছবি হবে। আর আমি যেমন ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট, তাকে আমি ওখানে দেখিয়ে দেবো, এবং আমি যখন পোস্টমর্টম করবো সেও আসবে ওখানেতে, এসে দেখবে ওই পোস্টমর্টমের জায়গাতে। ভিসেরা রিপোর্টটা মানে কি, মানে ভিসেরা মানে হচ্ছে কেমিক্যাল অ্যানালিসিস, আচ্ছা, যে কিভাবে হয়েছে সেইটা দেখা, এবং ওনার শরীরে যে সমস্ত ইনজুরি আছে, যেমন প্রথমত একটা ইনজুরি তো হবেই, যদি যেহেতু উনি অবিবাহিত এবং যদি সত্যিকারের কুমারী যদি থাকেন তাহলে সেখানে একটা ইনজুরি আছে, তো সেই থেকে বোঝা যাচ্ছে যে ফোর্স ইউজ করা হয়েছে, তা নইলে এই জিনিস হতে পারে না। তারপরেতে যখন উঠে পড়েছেন উনি, তখন উনি চিল্লামিল্লি করতে শুরু করেছেন, তখন জোর জবরদস্তি হয়, আরও দু একজনা ইন্টারপোজ করেছে বা কিছু করেছে, কে জানে। সেগুলো হচ্ছে শুধু মানে ভাবনার বিষয় আর কি। সেটা ওই প্রমাণ আসবে যদি ভেতরে যে সিক্রিশনটা হচ্ছে তার থেকে কিন্তু ডিএনএ করা যায়, এবং ডিএনএ করে মেল সাবজেক্টকে আইডেন্টিফাই করা যায় যে কার ডিএনএটা। যদি অনেকে ডিএনএ থাকে তার মানে হচ্ছে গ্যাং রেপ। আর শুধু একজনের যদি ডিএনএ পাওয়া যায় তাহলে হচ্ছে হয় একজনের হচ্ছে সে ওপেনলি করেছে, আর আর দু তিনজনের যদি করে থাকে তাহলে সে হচ্ছে কিন্তু ওই হয়তো কোনো প্রিভেন্টিভ মেজার নিয়েছিল, সেই জন্যে পাওয়া যাচ্ছে না। ওখানে এমনও অনেক বিদেশেতে ঘটনা ঘটেছে যে, মানে বিদেশে দুটো রকম ঘটনা ঘটেছে। একটা হচ্ছে মানে কাজের মাসি এতে ইনভলভ হয়ে পড়েছিল, সে কিন্তু ভদ্রলোককে ফাঁসাবার জন্যে ওই কন্ডম দিয়ে উনি হতে রাখতে বলতেন, ও রেখে দিত, দিয়ে সে জড়ো করে নিজের সিরিঞ্জে করে নিজের মধ্যে নিত, দিয়ে তার থেকে ওনার বাচ্চা প্রমাণ হয়েছিল যে এটা ওই মালিকের বাচ্চা। এরকম এরকম কত রকম ঘটনা ঘটে। সেই প্রিভেন্টিভ মেজার নিয়ে যদি করে তাহলে কন্ডম ডিটেকশন। আর একটা হচ্ছে ওখানে যদি ওই যে ভদ্রমহিলা রেপড হচ্ছেন তিনি যদি সেই ভদ্রলোককে মানে আঁচড়ি কামড়ি কিছু করে দেন, তাহলে তার এই মানে যে যে আর কি করছে তার নখের তলায় ওই হচ্ছে যে রেপড হচ্ছে তার চামড়া ঢুকে যাবে, আর যে যে রেপড হচ্ছে সেও তাকে আঁচড়ি করছে, তাহলে তার যে রেপ করছে তারও আঙুলের নিচে মেটেরিয়াল থাকবে, সেই থেকেও ডিএনএ করা যেতে পারে। তাহলে সেখান থেকে ডিএনএটার ওপরে যদি ডিফারেন্ট ডিএনএ হয়, লোকাস যদি আলাদা হয়, তার মানে এই ধরনের কাজ হয়েছে, তাহলে হয়। সবচেয়ে হচ্ছে যদি ওখানে ওই যে মানে ভেজাইনা আর ইউটারাসের মাঝখানে একটা সার্ভিক্স বলে জায়গা আছে, সার্ভিক্স কথাটার এমনি এটা ল্যাটিন বা রোমান ওয়ার্ড, এটার মানে হচ্ছে নেক। যেই জন্য এখানকার ভার্টিব্রাগুলো, নেকের ভার্টিব্রাগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল মানে নেক, আর থোরাসিক মানে হচ্ছে চেস্ট, আর লাম্বার মানে হচ্ছে অ্যাবডোমিনাল। তা এইরকম নাম। তাহলে সেইখানেতে ওইখানেতে এখানে হচ্ছে যেহেতু তলায় ভেজাইনা, তারপরে হচ্ছে ইউটারাসের একটা পোর্শন ভেজাইনার মধ্যে ঢুকে আছে, সেই জায়গাটা সার্ভিক্স, আর তার উপরটা হচ্ছে বডি অফ দি ইউটারাস, তার সঙ্গে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, অ্যাপেন্ডেজ এবং ওভারি যে থাকে সেইগুলো। তা যাই হোক, ওরা ওখানে যে পাওয়া গেছে সেটা তাহলে টেস্ট যদি হয়ে যায় ডিএনএ, প্রথম এমনি টেস্ট যে ওটা স্পার্মাটিক ফ্লুইড কিনা, আর একটা হচ্ছে স্পার্মাটিক ফ্লুইড হোক বা না হোক, আরও ফার্দার টেস্ট করলে অনেক এনজাইম আছে সেগুলো ডিটেক্ট করলে পাওয়া যায়। যেমন ওই সিপিকে, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, এই এনজাইমটা দেখা গেছে ইভেন সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে 3 মাস আগে ঘটনা ঘটেছে, তারপরে হয়েছে ভদ্রমহিলা পরে মানে ব্রিচ অফ ট্রাস্ট বলেছে, না তুমি আর কত লোকের সঙ্গে সূত্র কে জানে তার ঠিক নেই, তা সেই জন্যে ওই রকম করেছে করে সেইখানেতে পুলিশ আলটিমেটলি যদি ইনভেস্টিগেশন ঠিকমতো হয়েছে, তারা যে ওইখানেতে কাপড় চোপড়
বিছানার চাদর টাদর একটা কোনো আলমারির মধ্যে রেখে দিয়েছিল, সেখান থেকে ডিটেক্ট করে সিপিকে পাওয়া গেছে। ক্রিয়েটিনিন ফসফোকাইনেজের 400-র ওপর লেভেল হওয়া মানেই হচ্ছে ওটা সেমিলার ফ্লুইড বা স্পার্মাটিক ফ্লুইড অনেকে বলে, যাই হোক। আপনার এই ফরেন্সিক আসার শুরু কিভাবে? আপনার মনে হলো কিভাবে যে না আমাকে এই শুনুন, সাবজেক্টেই যেতে হবে? আমি বরাবর এই ব্যাপারে একটা আছে ইতিহাস। আমি যখন মানে জন্ম হওয়ার পর থেকে আমি শিখলাম মা বাবার কাছ থেকে যে আমি একজন সন্তান, মানে বাবা তিনি কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে করণিক মানে কেরানির কাজ করছেন। এই জন্য আমি জেনে গেছিলাম আমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে। আমি এমনভাবে মাস্টারমশাই যেমন বলেছেন ঠিক আছে হুবহু তাই ফলো করেছি। এবং এখনো এই যে দেখছেন এত ফাইল চতুর্দিকে, এদের মধ্যে সবার হয় বাবার ছেলে মারা গেছে, হয় ছেলের বাবা মারা গেছে, মা মারা গেছে, বা বোন মারা গেছে, না ভাই, এদের প্রত্যেকে। এবং এদের একটাই মানে কমপ্লেন যে ডাক্তারবাবুর কাছে এত টাকা খরচা দিয়ে করে ভর্তি করলাম যে আমরা সেই ধনে প্রাণে মারা যাওয়ার, আমি না মরিনি এখনো, কিন্তু যে তারা ওই ধনে প্রাণে মারা গেছে, মানে প্রায় অনেক টাকাই চলে গেছে, কিন্তু কোনো কাজে আসেনি। তা আমি প্রথম শুরু করেছিলাম একটা দুটো দিয়ে, যখন এখানে 2010-এ 5 সেপ্টেম্বর উনি মারা গেলেন আর কি আমার মিসেস, তারপরে আমি এখানে চলে আসি। ওখানে এখানে তো ফ্ল্যাট রেডি হয়ে গেছিলো, ওনাকে সবাই ভয় দেখায় যেরকম, আমি ওই রবীন্দ্রনাথের ওই গান মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়, ওই কিছু গান আছে না, সেগুলো আমি ওটা লিখে দেবো বলেছিলাম, কিন্তু কোনো জায়গায় লিখতে পারলাম না। ওই পোস্টমর্টমের জায়গায় মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো, তারপরের লাইনটা জানেন? দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের যেন দিন নিঃসহায় না যেন। এই কথাটা আমাদের জন্য সত্যি। দুর্বল মানে হচ্ছে দুর্জনের হানো, মানে যে অ্যাকিউজ আসামি তাকে হানো মানে তোমার কাজের মাধ্যমে আঘাত করো, আর দুর্বলের রক্ষা করো মানে তা তো এখন তো সে মরে গেছে, কিন্তু তার অন্তত কিছু স্যাটিসফ্যাকশন দেবে। আর একটা প্রথম লাইনের এই কবিতাটা বা গানটার লাইনটার হচ্ছে অনেক জায়গায় প্রেয়ার সং, সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান। লোকে আমাকে বলে যে অনেকে বলেছে স্যার পোস্টমর্টমটা কিন্তু খুব গোলমেলে, আমরা সেই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করেছি। ঠিক আছে বলছি, আপনি স্যার বলছেন ঠিক আছে। আমি আর একটা কলেজে একটা জায়গায় কাছাকাছি করেছিলাম, সেখানে তো উনি চুল ছেঁড়ার মতন অবস্থা, এইসব নিয়ে এসছেন, আমি একা কী করে করবো মুখ করবো। ওই জন্য সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আর সংকোচেরও বিহবলতা নিজের অপমান। মানে আমি একটা কাজ করতে গিয়ে তারপরে মাথার কানের পেছন চুলকোতে লাগলাম, কি করব, লোকজনকে জিজ্ঞেস যেটা পজিটিভ কোশ্চেন সেটা করব, কিন্তু সব সময় যদি আমি কি হবে এইভাবে, তাহলে কাজটা করব। সেই ওই তারপরেতে যখন বাবা বললেন, আমি সেই জন্য সব সাবজেক্ট করেছি, আমি সব সাবজেক্টে একদম তার টপ লেভেল অবধি পড়াশোনা করে নিয়েছি প্রতিদিন। লোকেরা কারণ আমি জেনে গেছিলাম যে আমার বাবা কেরানি, প্রেজেন্টলি যা এখন অবস্থা, মানে প্রেজেন্টলি তিনি কেরানি, অতএব আমার যে টাকাটা খরচা হচ্ছে আমি পুরোপুরি উসুল করবো। বাবা আমার পেছনে যে টাকাটা খরচা করছেন করে আমি প্রচুর বই কপি করেছি বসে বসে। মানে বাবা 3টে-4টে বই, আমার একটা অ্যানাটমির বই, আমাকে একজন আমার কাকা ছিলেন যে ডাক্তার মেডিকেল কলেজে, তিনি পুরোনো বই দিয়েছিলেন। আমার মা জিজ্ঞেস করলেন পুরোনো বইতে চলবে? আমি বললাম এটা তো একসময় কেউ না কেউ পড়েছে, তো সেটা দেখেই পড়ি পুরোনোটা, তা ওটা দিয়ে পড়ে তারপর এখন নতুন বই লাইব্রেরিতে দেখে নেবো কি নতুন হয়েছে, তাহলেই তো হয়ে গেল। হয়তো মা বললেন যে হ্যাঁ ঠিক আছে। এইরকম করে করে আমি সমস্ত করি। সেই জন্য আমি ফার্মাকোলজিতে গোল্ড মেডেল পেয়েছিলাম, যে ওষুধ নিয়ে কাজ করব, মোটামুটি নির্বিবাদের ডিপার্টমেন্ট, হ্যাঁ পড়াশোনা করছি, আর ওষুধ কী ব্যাপার, কেন কাজ হয়, কী ব্যাপার, আর কি ওষুধ থেকে আর কি করা যায় সেই রকম। তো সেই জন্যে পড়লাম সব কিছু। ওই গুডম্যান গিলম্যান এত মোটা বই, আমি যখন পরীক্ষা দিচ্ছি ওই গোল্ড মেডেল পরীক্ষা, আমাকে জিজ্ঞেস করলেন আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি বললেন এটা তুমি পড়েছো গুডম্যান গিলম্যানে আর কি লেখা আছে, আর কি? আমি বললাম হ্যাঁ। বলছে গুডম্যান গিলম্যানের পাতাটা বের করো। তো আমি বইটা দিলেন, আমি ঠিক ওই জায়গাটা তুলতে মাঝখানে মোটামুটি জায়গা তুলে 2-3টে পাতা থেকে এইখানে লেখা আছে। তা এইরকম লেভেল হয়ে গেছিলো আমার। তারপরে আমি পাস করার পরে একটা জুনিয়র রিসার্চ স্কলারশিপ ছিল, সেটা ডক্টর চন্দ্র বলে এক ভদ্রলোক, মেডিকেল কলেজের স্টুডেন্ট,
প্রচুর টাকা দিয়েছিলেন। তখনকার বাজারে মানে ওই 51-52 সময়তে প্রায় 50,000 টাকা দিয়েছিলেন। তা সেইতে একটা ডক্টর চন্দ্র রিসার্চ স্কলারশিপ 100 টাকা করে প্রতি মাসে, যে গোল্ড মেডেল পাবে। এই জন্য আমি ওটা অ্যাপিয়ার হয়েছিলাম এই কম্পিটিটিভ এক্সামে, যে গোল্ড মেডেলটা যদি পেতে পারি তাহলে ওই স্কলারশিপটা পাওয়ার জন্য হবে। কেন আরও অনেকে তো অন্য কোনো সাবজেক্টে মেডেল আছে, তারাও অ্যাপ্লাই করবে। তা আমি এটাতে করে আমি সিলেক্টেড হয়ে গেলাম। কিন্তু ওইটার সিলেকশনের ছিল, কমপ্লিমেন্ট ছিল যে আমাকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরেতে চাকরিটা দেওয়া হবে ফার্মাকোলজি টিচার হিসেবে, মানে জুনিয়র টিচার হিসেবে অ্যাডপ, পরে পাবলিক সার্ভিস কমিশনে দিয়ে আমার রেগুলারাইজ হবে। কিন্তু সেসব আর হলো না। আমাকে বলা হলো, আপনি শুনুন ডাক্তার জমি মুখার্জি ফরেন্সিকটাকে বড় করছে, আপনার তো ফরেন্সিকের স্পেশাল অনার্স আছে, তাহলে তো আপনি তো চলে আসুন। এই ডক্টর নাথ বলে ভদ্রলোক, যে আপনি যদি চলে আসেন, আমি গ্রামেতে চাকরি করতে গিয়েছিলাম, তারপর হয়েছে, তাহলে আপনাকে 2 মাসের মধ্যে ট্রান্সফার করে নিন। সেই যে আমি ঢুকলাম, আমি ভেবেছিলাম কোনো এক সময় এদিক ওদিক করে বেরিয়ে যেতে পারবো, সেটা আর পারলাম না। মানে যাদের কাছে আমি কাজ করেছি প্রত্যেক বলছে, না ভালো ছেলেরা আসে না, তুমি থাকো না এখানে। আর আমার ওই কাকাও বলেছিলেন, যিনি ডাক্তার, মা যখন ভয় পাচ্ছিলেন আমি ফরেন্সিকে যখন পোস্টিং হলো গ্রাম থেকে, বলছে এরকম চোরটা বদমাস ডাকাতদের সঙ্গে পুলিশও তো খুব ভালো লোক হয় না সবসময়। তো যাই হোক, তো কাকা বলেছিল ও যদি ঠিক লাইনে থাকে তার কেউ কিছু করতে পারবে। আমার একটা মানে কৌতূহল, মানে শোনা যায় যে ছাদ থেকে ফেলে দিলে কোনো ভিত্তি, হ্যাঁ ছাদ থেকে ফেলে দিলে নাকি তার সেটা বোঝা যায় না যে এটা আত্মহত্যা নাকি কেউ প্রমাণ লোপাটের জন্য বা খুন করার চেষ্টা করেছে। এটা কি সত্যি, মানে এরকম হয়? মানে ছাদ থেকে ফেলে দিলে সেটা কি বোঝা যায় না? ছাদ থেকে এই যে ফল ফ্রমে হাইট কেসগুলো খুব গভীর, এই জন্যে এখানেতে অনেক বেশি ইনভেস্টিগেশন করার দরকার। পুলিশ সব যারাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে, সে সাধারণ লোক যে দেখতে পেয়েছে পড়ে যাচ্ছে, এরকম পড়েছে লোকটা, বা তার সামনে ঘটনাটা ঘটেছে সেরকম, তারপরে যখন পুলিশের কাছে রিপোর্ট হলো, পুলিশ কীভাবে করবে, তারপরে আমাদের কাছে যখন আসবে আমরা কীভাবে করবো। আর এছাড়া তার কতগুলো পরীক্ষা নিরীক্ষা, যেমন একটা লোককে তো অজ্ঞান করিয়ে উপর থেকে ফেলে দেওয়া যায়, এবং বলা হলো ওই কি একটা অ্যান্টেনা সারাবার জন্য উঠেছিল ছাদের পাঁচিলেতে, তখন অ্যান্টেনা ছিল আর কি, বা কোনো একটা কাজ করছিল, সেই সময় নাকি সেটা উপর থেকে পড়ে গেছে, এরকম বলে। সেইটা কোনটা, সেইটা বার করা যায়, না যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু দেখতে হবে। এবং অনেক সময় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা কমন যেটা হচ্ছে ওপর থেকে ফেলে দেওয়া, সেটা হচ্ছে পেটের মধ্যে বিষ বা বিষক্রিয়ার এভিডেন্স, মানে যে কি কোনো কিছু ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে যখন মোটামুটি অচেতন বা প্রায় অচেতন এই অবস্থায় ফেলে দিলে, তখন সেটা পড়ে গেল। কিন্তু ওর পেটে যে বিষটা ইন্ডিকেট করবে, সে এই এতখানি বিষ শরীরে থাকলে নিজেই পাঁচিলের ওপর উঠে পড়া যায়, কেউ না কেউ তাকে তুলতে হবে, তুলে তবে ফেলছে। ডাক্তারবাবুর কথায় আমরা সবাই উপকৃত হলাম, এবং সব স্তরের দর্শকরা উপকৃত হলাম। আজকে এখানেই শেষ করলাম অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখুন ডক্টর সাপোর্ট বাংলায়। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।